আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো ভাইয়ারা। আমার পরিচয়টা দিয়ে নিই, আমি মোহাম্মদ আশিকুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে এখানে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমাদের একাডেমিক কোর্স কমপ্লিট করার পরে তোমরা আসলে ম্যাথ সলভিং যে বিষয়টা কেমিস্ট্রির জন্য, মানে একটা কেমিস্ট্রি আমাদের বইটা যে বইটা আছে কেমিস্ট্রি বইয়ের ভিতরে যেই চ্যাপ্টারগুলো থেকে যেই ধরনের যত প্রকারের ম্যাথ আসতে পারে সব কিছুর একটা মিশ্রণ নিয়ে এখানে উপস্থিত হওয়া হয়েছে। এবং এই ক্লাসটা দুইটা পার্টে থাকবে। প্রথম পার্টের ভিতরে ফার্স্ট হাফটুকু কমপ্লিট করা হবে, সেকেন্ড পার্টের ভিতরে ইনশাল্লাহ সেকেন্ড হাফটুকু। তো তোমরা জানো অলরেডি আমাদের যেটা 6 নম্বর চ্যাপ্টার এবং 9 নম্বর চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলোর ভিতরে ম্যাথমেটিক্যাল পার্ট অনেক বেশি আছে। তার মানে এই না যে প্রথম দিকের চ্যাপ্টারগুলোর ভিতরে আসলে ম্যাথ থাকে না, ওকে। এবং আমি তোমাকে এই ক্লাসটা করার আগে একটু রেকমেন্ড করে দিব একটা বিষয়, সেটা হচ্ছে অবভিয়াসলি আই বিলিভ যে তুমি আমাদের একাডেমিক কোর্সের ভিতরে এনরোলড আছো এবং এনরোল থেকে সেখানে অলরেডি তুমি সেই ক্লাসগুলো কমপ্লিট করে আসছো। সেই ক্লাসগুলো যদি তুমি কমপ্লিট করো তাহলে কিন্তু অলরেডি তোমাদের এই ম্যাথ সলভগুলো সেখানে ইন ডিটেলস করানো আছে। বাট স্টিল এখানে শুধুমাত্র ফিল্ট্রেট করে শুধু ম্যাথগুলোকে নিয়ে এসে হাজির হওয়া হয়েছে। এই ম্যাথ ক্লাসগুলো যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনে অবভিয়াসলি আরও একটা লেয়ার যুক্ত হবে। অ্যাজ ওয়েল অ্যাজ কারো যদি ম্যাথের মধ্যে স্পেসিফিক্যালি কোনো দুর্বলতা থেকে থাকে যে ভাই আমার থিওরি পার্টটুকু আলহামদুলিল্লাহ ডান, বাট ম্যাথ বুঝতে আমার একটু প্রবলেম হচ্ছে, তাহলে এটা তার জন্য মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হতে চলেছে। কারণ আমরা এই ক্লাসের ভিতরে আমাদের যেই চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতর থেকে যে ম্যাথ অংশগুলো আছে অনলি ওই ম্যাথের ভিতরে ফোকাস করে ওই ম্যাথগুলো আমরা কোন ফর্মুলাগুলো দিয়ে করতে পারি, কীভাবে সহজে সলভ করে ফেলতে পারি সেটা কমপ্লিট করেছি। তো যাই হোক, চলো আর কথাবার্তা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমেই আমরা পদার্থের গঠন, মানে আমাদের একেবারেই শুরুর চ্যাপ্টার পদার্থের গঠন, সেই গঠনের ভিতরে যে ম্যাথ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। বাট পদার্থের গঠনের আগেও আমাদের যে ম্যাথগুলো আছে, ধরো একেবারে শুরুর চ্যাপ্টারে এই যে দেখো আমাদের পদার্থের অবস্থার ভিতরেও যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে নিই। পদার্থের গঠন এই ক্লাসের ভিতরেই থাকবে, সেখানেও আমরা সেটা আলোচনা পাবো। তো চলো ভাইয়া আমরা শুরু করি। দেখো আমাদের প্রথম একটা কোয়েশ্চেন, এটা বরিশাল বোর্ড 22-এর একটা কোয়েশ্চেন। বরিশাল বোর্ড 22-এর কোয়েশ্চেনটাতে বলতেছে ঘ নাম্বারের কোয়েশ্চেন, কিন্তু ঠিক আছে। ঘ নাম্বারের কোয়েশ্চেন আমাকে বলে যে 1 নং এবং 2 নং বেলুনের গ্যাসের ব্যাপন হার বেশি কোনটার হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এখানে আমার গ্যাসের মানে বেলুন 1-এর ভিতরে গ্যাস আছে হাইড্রোজেন সালফাইড গ্যাস H2S এবং আরেকটা গ্যাস আছে কি অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনে সলভ করার ক্ষেত্রে আমি নর্মালি হচ্ছে যে চ্যাপ্টারের ভিতরে, যেমন ধরো আমাদের যে নবম চ্যাপ্টার বা আমাদের ধরো হচ্ছে 6 নাম্বার চ্যাপ্টার মোলের গণনা যে চ্যাপ্টারগুলো বা অ্যাসিড ক্ষার যে সমতার চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলোর ভিতরে ফিক্সড কিছু ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো দিয়েই নর্মালি কি হয়ে যায়, আমার উত্তর কমপ্লিট করা যায় ভাই, বুঝা গেছে। তো ওইগুলোর ক্ষেত্রে আমরা চ্যাপ্টার শুরুর আগেই তোমাকে বেশ কিছু ফর্মুলা ধরাই দিব যে ভাই দেখো এই ফর্মুলাগুলো থাকলে ইনশাল্লাহ এখান থেকে উত্তর করে ফেলতে পারবা তুমি, ঠিক আছে। আচ্ছা, বাট যেখানে যেমন ধরো এই পদার্থের গঠন যে চ্যাপ্টারটা এটার ভিতরে আসলে এইরকম স্পেসিফিক ফর্মুলা নাই, বাট যদিও ব্যাপনের এই গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের এই ফর্মুলাটা ছিল, তা আমরা এখানেই তোমাকে থিওরিটা দেখিয়ে দেন ম্যাথটা সলভ করে ফেলবো এবং কত দ্রুত কত মানে ইজিলি এটাকে সলভ করে দেখা যায় এটাই তুমি এই ক্লাসের ভিতরে দেখতে পাবা। তো চলে আসো আমরা ঘ নাম্বারের সলভটা যদি করে ফেলি, তাহলে আসলে গ্রাহাম যে কথাটা বলে গেছিলেন সেটা হচ্ছে কোনো একটা গ্যাসের ব্যাপন হার হবে স্থির তাপমাত্রায় ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে গ্রাহামের এক্স্যাক্ট কথা। ওই কথাটাকেই একটু চেঞ্জ করে আমাদের এসএসসিতে আমাদেরকে পড়ানো হয় এবং এসএসসিতে আমাদেরকে বলানো হয় যে কোনো একটা গ্যাসের ব্যাপন হার যদি আর হয় তাহলে সেটা হবে হচ্ছে তার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এমন, বুঝতে পারছো? এইটা বলা হয় হচ্ছে আমাদেরকে। তো আমি আলটিমেটলি এইটাই বলছিলাম, বাট গ্রাহাম বলে যাননি এটা। হ্যাঁ, গ্রাহাম ইংরেজিতে বলছিলেন যদিও, তারপরে উনি বলছিলেন যে আমাদের 1/d ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন ঘনত্ব আর ভর সমানুপাতিক সম্পর্কে থাকে, তাই ঘনত্বের যদি বর্গমূলের ব্যস্তানুপাতিক হয় তাহলে ব্যবহারটা আমার ভরের বর্গমূলেরও কি হবে, ব্যস্তানুপাতিকই হবে। এবং এখান থেকেই ধরো আমরা R1 এর জন্য মানে R1 কোনো একটা M1 ভরের গ্যাসের জন্য তার ব্যাপন হার যদি আমাদের R1 হয় তাহলে আমি সেটা ইকুয়ালস টু বলতে পারি কি K√1/M1 এমন বলতে পারি। এবং অন্য একটা গ্যাসের ব্যাপন হার যদি R2 হয় সেটাকে আমরা বলতে পারি, সমানুপাতিক চিহ্ন সরাই ফেলছি, দ্যাটস ওয়াই কিন্তু আমার একটা ধ্রুবক উঠছে K, ঠিক আছে। এটা সমান আমরা বলতে পারবো কত ভাই, 1/M2 এমন। তাহলে এই আমার একটা সমীকরণ আসলো, এই আমাদের একটা সমীকরণ আসলো। এখন এই দুটাকে যদি আমরা ডিভাইডেড করে দিই R1/R2 ইকুয়ালস টু আমরা বলবো কত ভাই বলো তো, √M2/M1 এমন না? ব্যাপন সূত্রটা আমার এরকম হয়ে যাচ্ছে না, R1/R2 মানে যে কোনো দুইটা গ্যাস M1 আর M2 ভরের গ্যাস ব্যাপন হার যদি আমার R1 এবং R2 হয় তাহলে তার সম্পর্কটা হবে কি √M2/M1 এমন টাইপের। এখন এখানে একটা কাহিনী আছে, সেই মজার কাহিনীটা হচ্ছে এরকম যে তাহলে দেখো ভরের সাথে আমার ব্যাপন হারের সম্পর্ক, ব্যাপন হার, হ্যাঁ, আর এখানে দিচ্ছি হচ্ছে আমরা ভর,
ভর। তো যেখানে আমার ব্যাপন হারের সাথে ভরের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই ব্যাপন হার যদি বেশি হয় তাহলে তার ভর অবশ্যই কম হইতে হবে, ঠিক আছে। আর যদি আমরা বলি যে আমাদের ব্যাপন হার যদি তার কম হয় তাহলে তার ভরটা বেশি হবে, বা তার ভর বেশি হলে ব্যাপন হার কম হবে। এই যে রিলেশনটা দেখো, আমরা এইরকমভাবে যদি ধরে ধরে পড়ি তাহলে আমাদের এখান থেকে যেরকম টাইপেরই কোশ্চেন দেওয়া হোক না কেন আমরা আসলে ভাই আটকাবো না। কথা বোঝা গেছে? তাহলে আমাকে বলছিল যে 1 এবং 2 নং পাত্রের বেলুনের মধ্যে কার ব্যাপন হার বেশি হবে, তাহলে আমরা ভরের সম্পর্ক নির্ণয় করতেই পারি। তাহলে আমাদের 1 নং বেলুনের ভিতরে যে গ্যাসটা আছে, 1 নং বেলুনে কি গ্যাস আছে বলো তো ভাই? হাইড্রোজেন সালফাইড গ্যাস, ওকে। এবং আমাদের 2 নং বেলুনে আছে কি ভাই? আমাদের অ্যামোনিয়া গ্যাস। তো মলিকুলার মাস যদি এটা তুমি এমন ধরে নাও হাইড্রোজেন সালফাইডের, তাহলে সেটা কত হয়? হাইড্রোজেন হয় হচ্ছে আমার 2, সালফারের কত? 32, মানে আলটিমেটলি 34 গ্রাম। আর অ্যামোনিয়ার জন্য কত হয় ভাই বলো তো? 17 গ্রাম। এটা যদি আমাদের M2 হয়, তাহলে যার ভর বেশি তার ব্যাপন হারটা কি হবে? কম হবে, অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি। বা তুমি এখানে এমনও লিখতে পারো R1/R2 ইকুয়ালস টু রুট ওভার আমার M2/M1। M1 মানে কত? M2 মানে কত? 17 বাই হচ্ছে M1 মানে হচ্ছে 34, মানে তুমি বলতে পারো রুট ওভার 1/2 এমন। তাহলে আমরা বলতে পারি R1 এর ভ্যালুটা আসলে হচ্ছে কত? R1 এর ভ্যালুটা হলো R1 না রে, ওয়েট, আমরা বলতে পারি হচ্ছে R2 এর ভ্যালুটা হয়, এই ক্যালকুলেশন যদি তুমি করো এখান থেকে, তাহলে √2 ইন্টু আমরা বলতে পারি হচ্ছে R1। এই যে দেখো আমরা সম্পর্ক নিয়ে চলে আসছি একটা, কি মানে আমার দ্বিতীয় গ্যাসের ব্যাপন হারটা প্রথম গ্যাসের ব্যাপন হারের কত গুণ হবে? √2 গুণ হবে। এই হয়ে গেল আমাদের সম্পর্কটা। তাহলে দেখো ভাইয়া, তাহলে কার ব্যাপন হার অবভিয়াসলি বেশি? আমার এই যে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি, কারণ R2 এর ভ্যালুটা R1 এর ভ্যালুর সাথে একটা ধনাত্মক এবং একের থেকে বড় সংখ্যা দিয়ে গুণ হয়ে তারপরে R2 এর ভ্যালুটা পাওয়া যাচ্ছে। তার মানে অবশ্যই আমার কার কোন পাত্রের বেলুনের বা কোন বেলুনের ব্যাপন হার, কোন বেলুনের গ্যাসের ব্যাপন হার বেশি হবে? যার ভর কম, এবং ভর কম হিসেবে আমরা পেলাম কার? অ্যামোনিয়ার। দ্যাটস ওয়াই আমরা এখানে সম্পর্কটা নিয়ে চলে আসতে পারি, যেহেতু R2 এর ভ্যালু বেশি, বা আমার R2 মানে কি? দ্বিতীয় বেলুন বা অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার। তাহলে আমরা এখন সিম্পল বলে দিব আমাদের কোশ্চেনের ভিতরে, এখানে আমরা কনক্লুশন টেনে নিব যে আমাদের 2 নম্বর বেলুন যেটা, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস যেখানে আছে সেইটার ব্যাপন হারটা বেশি। ক্লিয়ার? এরকমভাবে আমরা এটার উত্তর করে ফেলতে পারবো। তো ব্যাপন হারের সম্পর্কটা এমন, তোমাকে যদি আমি ব্যাপন হার সম্পর্কে একটু এক্সট্রা রিলেশনটা দেখিয়ে দিই, তাহলে তুমি মাথায় রাখবা এটাকে এরকমভাবে বলতে পারো R1/R2, এটা কিন্তু এক্সট্রা, ঠিক আছে? আচ্ছা আমি এটা এদিকে দেখাই ভাই, হ্যাঁ এটা আমরা এদিকে দেখাই। এই ফর্মুলাটা এক্সট্রা, তুমি এটা জেনে রাখতে পারো। সেটা হচ্ছে R1/R2 ইকুয়ালস টু √ D2/D1, D কি? গ্যাসের ঘনত্ব, ইকুয়ালস টু √ M2/M1 ইকুয়ালস টু, আমরা যদি ভি দিয়ে সম্পর্ক নিয়ে আসি বা আয়তন দিয়ে সম্পর্ক নিয়ে আসি, সেটা আসে হচ্ছে ভাই V1/V2 ইকুয়ালস টু T2/T1। এখানে তুমি লক্ষ্য করলে দেখতে পাবা এখানে একমাত্র আর এর সাথে ভি এর সম্পর্কটাই সমানুপাতিক, মানে ব্যাপন হারের সাথে ওই গ্যাসের আয়তনটা সমানুপাতিক হয়, বাদ বাকি সবাই ব্যস্তানুপাতিক। বুঝা গেছে? তো এই যে দেখো R1 এর যে ভ্যালুটা, এখানে T1 এর সাথে সম্পর্কটা কেমন হচ্ছে? ব্যস্তানুপাতিক, মানে যার ব্যাপন হার বেশি, মানে T1 এর সাথে সম্পর্কটা দেখো, যার ব্যাপন হার বেশি তার ব্যাপিত হতে কম সময় লাগবে, যার ব্যাপন হার কম তার ব্যাপিত হতে বেশি সময় লাগবে। সিম্পল জিনিস। ক্লিয়ার? এই জিনিসটা তোমার জন্য এক্সট্রা, তুমি এটাকে একটু মনে রাখতে পারো। বুঝা গেছে না ভাইয়া? ওকে, চলে আসো আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। নেক্সট প্রবলেমটাতে চলে আসো, স্কুলের কিছু কোয়েশ্চেন আছে। এই স্কুলের কোয়েশ্চেন যেমন এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। 300 সেন্টিমিটার কাঁচ নলের এ এবং বি প্রান্তে যথাক্রমে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেজা তুলা দ্বারা বন্ধ করা হলো। গ্যাস দুইটির প্রকৃতি ভিন্ন। বুঝা যাচ্ছে? ঘ নম্বর কোয়েশ্চেনটা বলে এ এবং বি প্রান্ত হতে গ্যাস দুইটির বিক্রিয়ায় উৎপন্ন সাদা ধোঁয়ার দূরত্ব সমান নয়। এ এবং বি প্রান্ত থেকে তারাতে এগিয়ে আসছে একে অপরের দিকে। তো এই এগিয়ে আসাটা কার উপরে বেস করবে? ব্যাপন হারের উপরে বেস করবে, তাই না? দেখো আমি এটা কিন্তু এই যে আগের পার্টটার ভিতরে যে ফর্মুলাটা লিখলাম ওটা দিয়েই তুমি অ্যাপ্লাই করতে পারো। তো তার আগে দেখো আমি তোমাকে যদি এখন একটা এই বিষয়টা যদি একটু বুঝাই দিই যে এটা আমার কেমন টাইপের হচ্ছে, হ্যাঁ, তাহলে দেখো তো ভাই এরকম আমরা নিতে পারি। আসলে বিষয়টা হচ্ছে এমন, ধরে নাও আমরা বলতেছি যে আমাদের একটা বস্তুর ব্যাপন এইখানে একটা প্রান্ত, এইখানে একটা প্রান্ত, ঠিক আছে না ভাই? ওকে, এখন আমাদের এই প্রান্তগুলোর ভিতরে এই প্রান্ত, এটাকে যদি আমরা এ প্রান্ত বলি, এটাকে আমরা বলবো হচ্ছে ভাই বি প্রান্ত। আমরা সলভ করতেছি কিন্তু, ওকে। এ প্রান্তে আমরা কাকে দেখছি? হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl কে রাখছি, ঠিক আছে। এবং বি প্রান্তে আমরা কাকে রাখছি? অ্যামোনিয়াম ক্লোরাইডকে রাখছি, সরি অ্যামোনিয়াম ক্লোরাইড না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে রাখছি বা বেসকে রাখছি। আচ্ছা, তো এই কি করবে বলো? এদিকে মুভ করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ভেজা তুলা দ্বারা, হ্যাঁ। আবার এদিকে কি করবে বলো ভাই? মুভ করবে
এদিকে মুভ করবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ভেজা তুলা দ্বারা বন্ধ করা হয়েছে, ঠিক আছে? ওকে, তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ভেজা তুলা দ্বারা যদি বন্ধ করা হয়, সেখান থেকে আসলে কোন গ্যাসটা মুভ করবে বলো তো? অ্যামোনিয়া গ্যাস মুভ করবে অবভিয়াসলি। কোন গ্যাস? অ্যামোনিয়া গ্যাস। আচ্ছা, এদিকে মুভ করতেছে। এখন তারা যদি উভয়ে সমান দূরত্ব আসতো, তাহলে তারা কি এক্স্যাক্ট মাঝ বরাবর কোথাও একটা থাকতো, তাই না? আমার আলটিমেটলি টোটালটার যেই কাঁচনলের দৈর্ঘ্য সেটা কত বলছে? 300 সেন্টিমিটার। তা আমরা ধরে নিলাম যে আমার এ প্রান্ত থেকে এক্স সেন্টিমিটার দূরে তারা মিলিত হচ্ছে, এবং তারা যেখানে মিলিত হচ্ছে সেখানে একটা সাদা ধোঁয়া ক্রিয়েট করছে। যদি আমি কালো দিয়ে দেখালাম, বাট এটা কেমন ধোঁয়া? ধরে নাও সাদা ধোঁয়া। তাহলে HCl যদি এক্স থেকে এত যায়, তাহলে ও আলটিমেটলি আসলে কতটুকু? এটা ধরে নাও আমাদের সেই ও পয়েন্টটা, এটা কত? ও পয়েন্ট। তাহলে ও বি এরটা কত হবে বলো তো? 300 মাইনাস এক্স হবে। বুঝাই যাচ্ছে 300 মাইনাস এক্স সেন্টিমিটার দূরে হবে, কারণ টোটালটা কত? 30। তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের ব্যাপন হার R1/R2, এই দূরত্বের অনুপাতটা ব্যাপন হারের সাথে কেমন বলো তো? সমানুপাতিক না? আমরা কি জানি, কোনো একটা বস্তুর বেগ হয় হচ্ছে তার দূরত্ব মানে সরণ বাই হচ্ছে টি, এরকম না? দূরত্ব বাই হচ্ছে সময়, এরকমই তো ছিল। তাহলে দূরত্বটা মানে এক্স সেন্টিমিটারটা R1 আর R2 এর ভ্যালুটার সাথে কি হবে বলো তো? সমানুপাতিক হবে। এটা যদি x1 হয়, R1 আমরা কার বললাম? HCl এরটাকে আমরা ধরতেছি হচ্ছে ভাই R1, এবং এটা আমরা কত বলতে পারি তাহলে? 300 মাইনাস এক্স, এমন। এইটাই আবার এটাকে আমরা কি বলতে পারি? √R1 এর সাথে আমার M1 M2 এর সম্পর্ক কত? M2/M1, এমন বলতে পারি। এটা তাহলে আমাদের কি হবে বলো ভাই? M1 হবে এই বস্তুর ভাই। এটা আমাদের কত হবে বলো তো? M2 হবে এটারই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডেরটা। বুঝা গেছে? আচ্ছা, এই আলটিমেটলি আমার কথা। এখন বন্ধ করা হয়েছে। এখন এইখানে যখন তারা আসলো, এই যে এই বরাবর, তখন এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সিক্ত তুলা দ্বারা না, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে এখানে আসছে কে? আসলে অ্যামোনিয়া গ্যাস আসছে, হ্যাঁ। আর এখান থেকে গেছে কে? HCl। এরা দুইজন ট্রাভেল করছে। তো আলটিমেটলি আমার যখন বিক্রিয়া হয়, অ্যামোনিয়া গ্যাস প্লাস হচ্ছে HCl, এরা বিক্রিয়া করে তৈরি করবে কি বলো তো? অ্যামোনিয়াম ক্লোরাইডটা তৈরি করবে। এটারই সাদা ধোঁয়া পাওয়া যাবে। ওকে, অ্যামোনিয়াম ক্লোরাইডের। আচ্ছা, তো এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়াটাই তৈরি হয়েছে কোথায়? ও পয়েন্টে ধরলাম আমরা, যেটা এ প্রান্ত থেকে এক সেন্টিমিটার দূরে এবং বি প্রান্ত থেকে কত? 300 মাইনাস 1 সেন্টিমিটার দূরে। তাহলে আমাদের এ গ্যাস কোনটা ছিল বলো তো? এই যে HCl, এটা তো ছিল আমাদের এ গ্যাস, মানে M1 এর ভরটা কত আমাদের? এই গ্যাসের ভর। এটা কত আমাদের? হাইড্রোজেনের ভর 1, এটা 35.5, তার মানে আমাদের আলটিমেটলি 36.5। এবং অ্যামোনিয়ার ভরটা কত আমাদের ভাই? 17 গ্রাম, তাই কি না? তাহলে আমরা যদি এই সমীকরণটাতে বসায় দিই, এখন এই যে এই পার্টটুকুর ভিতরে বসাবো, দেখো ভাইয়া আমরা কোন পার্টটুকুর ভিতরে বসাতে যাচ্ছি? এইটুকুর মধ্যে এটা বসাতে যাচ্ছি, হ্যাঁ। এইটুকুর মধ্যে যদি আমরা বসায় দিই, তাহলে বলতে পারি যে আমাদের আলটিমেটলি এক্স বাই, এখন এটা যে সমান দূরত্বে হচ্ছে কি হচ্ছে না সেটাই আমরা প্রমাণ করবো আর কি। এক্স এর ভ্যালু যদি 150 হয়, তাহলে বলতে পারি যে হ্যাঁ সমান দূরত্বে, কিন্তু এরা বলেই দিয়েছে যে সমান দূরত্ব হবে না, সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে, ওটাই বের করতেছি। তাহলে 300 মাইনাস এক্স ইকুয়ালস টু কত বলতে পারি ভাই আমরা? M2 এর ভর কত আসলে? 17 বাই M1 এর ভর কত আমাদের? 36.5, এর উপরে আছে হচ্ছে √। তো এই ভ্যালুটা আসলে কত হয় সেটা আমরা দেখে ফেলি। আমরা যদি দেখতে চাই সেই ভ্যালুটা, তাহলে বলতে পারি √17 বাই হচ্ছে 36.5, মানে এই ভ্যালুটা হয় হচ্ছে 0.6824, এমন। তাহলে আমরা এখন এইখান থেকে কি বলতে পারি দেখো তো? এখান থেকে বলতে পারি হচ্ছে এটাকে ক্যালকুলেশনের জন্য, এটাকে সহজে ক্যালকুলেশন আর একটু করা যায়। দেখো আমরা যদি ডিরেক্ট এখানে এমন করি যে উল্টায় নিই এটাকে, হ্যাঁ, ওটাকে উল্টায় নিলাম। 300 মাইনাস এক্স বাই হচ্ছে এক্স ইকুয়ালস টু, এদিকে উল্টে যাবে, তাহলে √36.5 বাই হচ্ছে 17, এমন উল্টে গেল। তো উল্টে গেলে আমাদের জন্য সুবিধা হলো একটা, সেটা হচ্ছে কি সুবিধা হলো বলো তো ভাই? সুবিধাটা হলো যে দেখো এখানে কত ছিল? এমন ছিল না? ওকে, তাহলে আমরা এখন বলতে পারবো এটা যে 300 বাই এক্স মাইনাস 1 ইকুয়ালস টু, এখানে ক্যালকুলেশনটা কত হবে বলো? এখানে √36/17, এটা যদি আমরা করি 36.5 বাই হচ্ছে 17, এই ক্যালকুলেশনটা আছে 1.4653, হ্যাঁ 1.4653, এমন। তাহলে আমরা বলতে পারি অথবা 300 বাই এক্স ইকুয়ালস টু, এটা এই পাশে প্লাস হয়ে গেল, তাহলে 2.4653, এমন। এখন এখান থেকে যদি আমরা অতএব এক্স এর ভ্যালুটা বের করি, কি হবে দেখো? এক্স এর ভ্যালুটা হবে হচ্ছে আমাদের 300 বাই 2.4653, এমন। তাহলে আমরা এখন বলতে পারি 300 বাই হচ্ছে আমার অ্যান্সার প্লাস 1, মানে এটার ভ্যালু আসতেছে কত? এক্স এর ভ্যালু 121.7 সেন্টিমিটার। দেখো 300 এর অর্ধেক আমার কত ছিল?
300 এর অর্ধেক 300 সেন্টিমিটার দূরে ক্রিয়েট হওয়ার কথা ছিল, তো 300 এর অর্ধেক আমার আলটিমেটলি কত, অবভিয়াসলি 150 হওয়ার কথা, বাট এক্স যে দূরত্বটা সেই এক্স দূরত্বটা পাইলাম আমরা কত, এখানে দেখো তো এক্স দূরত্বটা পাইছি কত 121, মানে এ প্রান্ত থেকে আমরা বলতে পারি এ প্রান্ত থেকে সাদা ধোঁয়া যেটা এ প্রান্ত থেকে কত দূরে তৈরি হবে ভাই, 121.7 সেন্টিমিটার দূরে সাদা ধোঁয়া তৈরি হবে, সাদা ধোঁয়া তৈরি হবে এ প্রান্ত থেকে এত দূরে তৈরি হবে। ওকে, ইজিলি হয়ে গেল। ঠিক একইভাবে যদি বলতো যে বি প্রান্ত থেকে কত তৈরি হবে, তাহলে বি প্রান্ত থেকে কত 300 মাইনাস 121.7 ইকুয়ালস টু যত হয়, তাহলে এটা আমরা যদি 300 মাইনাস অ্যান্সার করে দিই তাহলে পাই হচ্ছে 178.3 সেন্টিমিটার দূরে। শেষ। তাহলে এটা কি অর্ধেক হচ্ছে? অর্ধেক হচ্ছে না, এটাই তো ব্যাখ্যা করতে বলছিল আমাকে কোশ্চেনে, এটাই ব্যাখ্যা করতে বলছিল না যে দূরত্বটা সমান নাই, এটাই ব্যাখ্যা করো। ক্লিয়ার ভাইয়া? ইজি। ওকে, চলে আসো আমরা পরের কোশ্চেনে যাই। নেক্সট আমরা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার থেকে কমপ্লিট করব। 3 নাম্বার চ্যাপ্টারের ভিতরে যেটা আছে সেটা কি আসলে পদার্থের গঠন। হ্যাঁ, আমাদের 2 নাম্বার চ্যাপ্টার থেকে ব্যাপনের হার সংক্রান্তই মেসেজ মানে সূত্রবলী থেকে কোশ্চেন আসতে পারে এবং এই দূরত্ব নির্ণয়েরও জিনিসপত্র আসতে পারে। চলে আসো আমরা 3 নাম্বারে যাই। 3 নাম্বারে কি পদার্থের গঠন আছে। তো পদার্থের গঠনের ক্ষেত্রে যেই সকল এটা টাইপ 1 এর ভিতরে আমরা দেখব পারমাণবিক সংখ্যা রিলেটেড জিনিসপত্র সব কিছু আছে। তো চলে আসো, ফার্স্ট যে কোশ্চেনটা বলে দেখো, এটা আমাদের 24 সালেরই কোশ্চেন, চট্টগ্রাম বোর্ডের। কি বলতেছে যে আমাদের মৌলের প্রোটন সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা দেওয়া আছে, একটা নিউক্লিয়াসের ভরও দেওয়া আছে। এখন গ নাম্বার কোশ্চেন বলে যে প্রোটন এবং নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। আচ্ছা, কিউ মৌলটার আমাদের একটা অণুর ভর নির্ণয় করতে হবে। যে কিউ মৌলটা আছে সেটা দেখো, এটার প্রোটন সংখ্যা কত 9, নিউট্রন সংখ্যা কত ভাইয়া 10। ঠিক আছে, আর চলে আসো, আমরা যদি একটা মৌলের ভর নির্ণয় করতে চাই, আমরা এখানে ঘ নাম্বারের এটা কি আমাদের গ নাম্বার ছিল। আচ্ছা, গ নাম্বারের সলিউশনটা করতেছি। এদের প্রকৃত ভর আমরা ব্যবহার করব কার, প্রোটন এবং নিউট্রনের প্রকৃত ভর। আমরা জানি যে মাস অফ প্রোটন এই ভ্যালুটা আমাদের জন্য ফিক্স 1.664 ইন্টু 10⁻⁻24 যদি আমরা গ্রামে হিসাব করি তাহলে, আর যদি কেজিতে বলি তাহলে কত হবে -27 মাস অফ প্রোটন। একই রকমভাবে মাস অফ নিউট্রনের ভ্যালুটা হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 যদি আমরা গ্রামে হিসাব করি তাহলে এটা 24 গ্রাম। ওকে, আচ্ছা, কারণ আমাকে বলতেছে যে এটার ভিতরে প্রোটন সংখ্যা কত ছিল কিউ এর ভিতরে, বলো ভাইয়া 9টা, নিউট্রন সংখ্যা কয়টা ছিল আমাদের এর ভিতরে 10টা, তাহলে এর একটা অণুর ভর নির্ণয় করতে হবে আমাদেরকে। ওকে, তো চলে আসো, এর ভিতরে যদি প্রোটন সংখ্যা 9টা হয় তাহলে বলো তো এখানে ইলেকট্রন কয়টা আছে? অবশ্যই তোমার উত্তরটা 9 আসা উচিত। এখানে প্রোটন সংখ্যা যত থাকে পারমাণবিক সংখ্যা তত হয়, তার ইলেকট্রন সংখ্যাও ততই থাকে যদি সেটা আয়নিত অবস্থায় না থাকে তাহলে, তাই না? তাহলে আমরা আলটিমেটলি এটার মানে একটা পরমাণুর ভর কি বলতে পারি, একটি পরমাণুর ভর, একটা পরমাণুর ভর সমান আমরা কি বলবো আলটিমেটলি, এখানে জয়টা আছে অর্থাৎ 9টা ইলেকট্রনের ভর, 9 m অফ ই মাস অফ ইলেকট্রন প্লাস 9 m অফ পি মাস অফ প্রোটন প্লাস 10 m অফ এন মাস অফ নিউট্রন। এত বলবো না? এত বলবো। তাহলে আমরা এখানে এই ক্যালকুলেশন যদি লিখি, ধরো এখানে আমি মাস অফ ইলেকট্রন যদিও লিখিনি, এটা কত, এটা তো তোমরা জানো 9.1 × 10⁻⁻28। দেখো আমি কিন্তু গ্রামেই করতেছি সবগুলো, আমার উত্তরও গ্রামে চলে আসবে। আচ্ছা, এটা আমরা কত বলবো তাহলে 9 × 9.1 × 10⁻⁻28। ওকে, প্লাস এখানে আমরা কত বলবো ভাই 9 × 1.664 × 10⁻24 প্লাস এখানে কত বলবো বলো তো, কত আছে 10 ইন্টু আমাদের কত 1.675 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। এই তিনটা সামেশনটাই হচ্ছে আমার আলটিমেটলি তার একটা পরমাণুর ভর, তাই না? আচ্ছা, এটা হচ্ছে তার প্রকৃত ভরটা আসবে। তাহলে প্রকৃত ভরটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, এটা কত আসবে 9 × 9.1 × 10⁻⁻28 প্লাস 9 again 9 ইন্টু আমার 1.64 × 10⁻⁻24 প্লাস এখানে আছে কত ভাই 10 ইন্টু 1.675 10⁻⁻24 এত। এই ভ্যালুগুলো যদি করি তাহলে থাকবে কত আমাদের 3.152 × 10⁻⁻23 গ্রাম। এখন আমরা জানি যেটা সেটা হচ্ছে একটা পরমাণুর প্রকৃত ভর এক AMU বা 1 ডাল্টন সমান আসলে কত বলো তো,
একটি পরমাণুর ভর তার এক ডালটন ইকুয়ালস টু এক এমইউ বা এক ডালটন এর ভ্যালুটা আসলে কত? কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরের 1/12 অংশ, তাই না? তাহলে এটার ভ্যালুটা আসছিল 1.64 × 10⁻⁻24 গ্রাম, এটা আসছিল, তাই কি না? এটার ফিক্সড ভ্যালু। তো আমাদেরকে চাইছে মানে তার প্রকৃত ভরটা হচ্ছে এত, তাহলে তার আপেক্ষিক পারমাণবিক ভরটা কত আসবে? এখানে বলতেছে তার প্রকৃত ভর ব্যবহার করে কিউ মূল্যটির একটি অণুর ভর নির্ণয় করব। তাহলে আমরা এখন একটি অণুর ভর ডিরেক্ট বের করতে পারি। একটি অণুর ভর আমরা বের করতে পারি কিভাবে? এর যেটা প্রকৃত ভর, এই যেটা প্রকৃত ভর আমরা পাইছি 3.152 × 10⁻⁻23, এটাকে আমরা ডিভাইডেড করব কত দিয়ে? আমাদের একটা পরমাণুর প্রকৃত ভর দিয়ে। তাহলে কত চলে আসবে তার? 1.64 × 10⁻⁻24, এটা দিয়ে ডিভাইডেড করব। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে, দেখো কত আসে, 3.152 × 10⁻⁻23 বাই আসে হচ্ছে 1.64 × 10⁻⁻24, এর ভ্যালুটা আসে হচ্ছে দেখো ভাইয়া 19.21 গ্রাম। তাহলে 19.21 গ্রাম মানে হচ্ছে এইটার যার পারমাণবিক ভরের কাছাকাছি সেটা হচ্ছে আসলে কে ভাইয়া বলো তো? ফ্লোরিন অণু। এটা বোঝাচ্ছে হচ্ছে F2 বা ফ্লোরিন অণু, মানে কিউ অণুটা হচ্ছে আমার আলটিমেটলি কত? ফ্লোরিন অণু। তুমি এটা বুঝতেও পারতেছো। এটা বুঝতে পারার আরেকটা কারণ কি? কারণ এটা মানে প্রোটন সংখ্যা কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। তো প্রোটন সংখ্যা 9 কার রে? নিয়নের আগে কার? ফ্লোরিনের। সিম্পল। তাহলে আমরা বের করে ফেললাম। বুঝা গেছে না জিনিসটা? একটা অণুর ভর। ক্লিয়ার? ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলে। আমাদের এটা 21-এর একটা কোয়েশ্চেন, চট্টগ্রাম বোর্ডেরই। কোয়েশ্চেনটা বলতেছে যে ওয়াই একটা আইসোটোপ, যেহেতু আমার গ নাম্বার কোয়েশ্চেনে ওয়াই নিয়ে আছে, তো ওয়াই আইসোটোপের পর্যাপ্ততার পরিমাণ দিছে দেখো 32% যেটা সেটা 95% পাওয়া যায়, 33% যেটা সেটা 75% পাওয়া যায়, এবং 34 পারমাণবিক ভরেরটা কত? 4.25% পাওয়া যায়। বলতেছে উদ্দীপকের ওয়াই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তো এটা খুব সহজ ছিল, এটা আমরা ক্লোরিনের একটা দিয়ে নির্ণয় করি বোধহয়, 35 আর 37 এরকম একটা, তাই না? তো এটা দিয়ে নির্ণয় করি আসলে। তো আমাদের এইটার বিষয়টা হচ্ছে দেখো মাথায় রাখবা যে মৌলের, এটা সূত্র ডিরেক্ট এমনি প্রয়োগ করা যায়, মৌলের গড় আপেক্ষিক ভর এটা সমান লিখবা হচ্ছে সামেশন অফ কি? পর্যাপ্ততা গুণিত তার হচ্ছে ভর, পর্যাপ্ততা গুণিত ওই ভর বাই হচ্ছে আমার 100%, এটাই, বা টোটাল পার্সেন্টেজ যেটা, ওটা 100% হয়ই নর্মালি সবসময়। তাহলে পর্যাপ্ততা গুণিত ভর বলো তো 32 যেটা ভরের সেটা কত? 95%। তাহলে 95% এটা তার পর্যাপ্ততা গুণিত যে ভরটা কত? 32। এটা বলতেছে আমার, এটা সামেশন অফ আছে না, মানে প্রত্যেকটা এরকমভাবে যোগ হয়ে যাবে। তাহলে 33 যেটা সেটা আবার কত, মানে কত 0.75 যেটা সেটা পাওয়া যায় কত? 75 যেটা সেটা 33 ভরের। ওকে, প্লাস আমরা আবার দেখতে পাইতেছি যেটা আমার হচ্ছে 4.25 পাওয়া যায়, 4.25 সেটার ভর আবার কত ভাইয়া? 34। ঠিক আছে, 34। ওকে, বাই আলটিমেটলি আমরা কি করব? এই সবগুলা পার্সেন্টেজ যদি তুমি যোগ করো তাহলে পেয়ে যাবে হচ্ছে তুমি 100%। এই তাহলে এই ক্যালকুলেশন করলেই কিন্তু তোমার মৌলের গড় আপেক্ষিক ভরটা চলে আসে। হ্যাঁ, তাহলে এই ক্যালকুলেশন যদি আমরা করি এটা কত হয়? ইন্টু 32 প্লাস 0.75 ইন্টু আমার 33 প্লাস 4.25 ইন্টু আমার কত ভাইয়া? 34 বাই হচ্ছে আমার 100%। তাহলে এই উত্তরটা আসে হচ্ছে দেখো 32.0925 গ্রাম পার মোল। এই হয়ে যাচ্ছে মৌলের আপেক্ষিক ভর। এটাই ছিল কিন্তু আমাদের উত্তর। বোঝা গেছে? তো তুমি ডিরেক্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে যদি এতটুকু ম্যাথ করে দাও তোমার জন্য কিন্তু 3 মার্ক ক্যারি করার জন্য এটা এনাফ। ক্লিয়ার ভাইয়া? ওকে, চলে আসো আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। পরের কোয়েশ্চেনটা আমার ঢাকা বোর্ড 21-এর কোয়েশ্চেন। দেখো প্রশ্নটাতে কি বলে। এই কোয়েশ্চেনটা যথেষ্ট ট্রিকি একটা কোয়েশ্চেন। এটা গ নাম্বারের ভিতরে বলছে। গ নাম্বারের জন্য এটা কিন্তু যথেষ্ট বড়ও হয়। তুমি একে পড়ো, মানে টেন্সড হওয়ার কিছু নাই, কঠিন না, বাট একটু বড়। দেখো হাইড্রোজেন 1 H1 যেটা, এটাকে কি বলি আমরা? প্রোটিয়াম, তাই না? হাইড্রোজেন 2 যেটা 2 পারমাণবিক ভরের যে আইসোটোপটা পাওয়া যায় সেটাকে কি বলি? ডিউটেরিয়াম। এবং আরেকটা যেটা 3 যেটা পাওয়া যায় সেটা ট্রিটিয়াম। এই তিনটেই তো থাকে আইসোটোপ।
মৌল তিনটির আইসোটোপ, এদের প্রথম আইসোটোপটি প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ কত? 99.98%। মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1.00025, এটা গড় পারমাণবিক ভর। এখন বলতেছে দৃশ্যকল্প 1-এর আলোকে, এটা দৃশ্যকল্প 1 ছিল আমার, এর আলোকে মৌল দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপটি প্রকৃতিতে প্রাপ্ত মানে প্রকৃতিতে পাওয়ার শতকরা পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে। বুঝা গেছে? এত কিন্তু মানে ভালো কাহিনীযুক্ত একটা ম্যাথ। আচ্ছা, তো আমরা এটা কি করতে পারি? আমরা যে সূত্রটা শিখছি না, সেটার অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা পারবো আসলে। বুঝা গেছে? এখন খালি মানে মনে হচ্ছে যে এটা আসলে হবে কি হবে না, বাট এটা আসলে হয়ে যাবে। ধরো গ নাম্বারের ম্যাথটা যদি আমরা ফার্স্টে সলভ করা শুরু করি, তাহলে প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ধরে নাও এই হাইড্রোজেনকে পাওয়া যাচ্ছে, হাইড্রোজেন 1কে পাওয়া যাচ্ছে কত? 99.98%। তাহলে অবভিয়াসলি বাকি যেই দুইটা মানে 2 পারমাণবিক ভর এবং 3 পারমাণবিক ভর যারা, এদেরকে পাওয়া যাবে কত? ওই 100 থেকে যদি এটা বাদ দিই তাহলে আমরা বলতে পারি যেহেতু কে পাওয়া যায় কত ভাই বলো? 99.98%, তাহলে H2 এবং H3 এর সম্মিলিত পাওয়ার সম্ভাবনা হবে হচ্ছে সম্মিলিত পাওয়ার সম্ভাবনা কত হবে বলো তো? সম্ভাবনা অবভিয়াসলি আমার 100 মাইনাস 99.98 ইকুয়ালস টু আমাদের কত থাকে? 98 আমরা বলতে পারি 0.02%। এখন এখান থেকে একটা জিনিস দেখো যে এটা আমার যদি 0.02% হয়, এখন আমি ধরি এখানেই হচ্ছে কাজটা, এটুকুই বুঝতে পারাটা হচ্ছে জরুরি। ধরি হ্যাঁ H2 কে পাওয়া যায়, আমরা ধরলাম হচ্ছে ভাই x%। ওকে, তাহলে এটা কি সম্মিলিতভাবে 0.02% না ভাই? H2 কে যদি আমার x% পাওয়া যায়, তাহলে H3 যেটা আমাদের ট্রিটিয়াম যেটা, এটাকে পাওয়া যাবে কত ভাই বলো তো? 0.02 মাইনাস x%, তাই না? দুইটা মিলে তো আমার x% হবে, এমন পার্সেন্ট। এখন প্রথম জনকে পাওয়ার সম্ভাবনা সে বলে দিছে, দ্বিতীয় জনকে পাওয়ার সম্ভাবনা আমরা বের করলাম, তৃতীয় জনকে পাওয়ার সম্ভাবনা আমরা বের করলাম। এদের প্রত্যেকের কাহিনী করে মানে উত্তর করে যদি আমরা ইকুয়াল বলি, তাহলে তার আলটিমেটলি পারমাণবিক ভর হবে না। তাহলে আমি এখন লিখতে পারি কি? দেখো তো, এই সূত্রটা লেখা যায় এখন, বা প্রশ্ন মতে তুমি লিখতে পারো কত? যে প্রথম জনকে মানে 1 পারমাণবিক ভরের পাওয়ার সম্ভাবনাটা কত ছিল? সেটা 99.98 প্লাস আমার x পারমাণবিক মানে x সম্ভাবনা কার? ওটার ভর কত? 2 ইন্টু হচ্ছে আমাদের x প্লাস এই যে এটা কত ভাইয়া? এই যে এটা এর পারমাণবিক ভরটা কত? 3 ইন্টু আমরা কত বলতে পারি? 0.02 মাইনাস এক্স। ওকে, এই যে এই জিনিসটা বাই হচ্ছে টোটাল যদি যোগফল করো তাহলে আসবে কত? এখানে উত্তরটা 100 চলে আসবে, কিন্তু 100 ইকুয়ালস টু এইটা আমার ডান দিকে হইল না জায়গা, আমি বাম দিকে লিখতেছি। ইকুয়ালস টু আমি কত লিখতে পারি? এটার ভ্যালুটাই কি হয়? তার আপেক্ষিক পারমাণবিক ভর হয় না? এটা কত আসছে? 1.00025। এটা হয় কি হয় না? লেখা যায় আশা করি। তাহলে এখন আসো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। আমরা যদি ক্যালকুলেশন করি প্রথমে 99.98 প্লাস 2x প্লাস আমরা হচ্ছে 3 ইন্টু 0.02 করি, তাহলে আসে হচ্ছে 0.06, হ্যাঁ, মাইনাস 3x ইকুয়ালস টু আমার থাকে কত? এটা যদি আমরা এখানে নিয়ে চলে আসি, তাহলে এই যে 100কে এটা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এটা আমার ডাবল দুইটা শূন্যকে এদিকে নিয়ে নেবে না বলো তো? 100কে যদি আমরা গুণ করি, তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 100.025 এমন থাকে। বুঝা গেছে না জিনিসটা? এমন থাকে অবশ্যই। আচ্ছা দেখো, আমরা খালি ক্যালকুলেশন করছি আর গুণন করছি। এখন এখান থেকে আমাকে x এর ভ্যালুটা বের করা লাগবে, একমাত্র আননোন ভ্যালুই তো হচ্ছে x। তাহলে আমরা বলতে পারি মাইনাস এক্স ইকুয়ালস টু এই ভ্যালুটা কত থাকে আমাদের? 100.025 মাইনাস এই আমাদের 0.98 প্লাস 06, 99.98 প্লাস আমাদের 0.06, এর ভ্যালুটা থাকে হচ্ছে 100.04 এমন। তো এই ভ্যালুটা আলটিমেটলি থাকতেছে কত? মাইনাস এক্স। এখানকারও ভ্যালু মাইনাসই আসার কথা। আমরা লিখতে পারি 100.025 মাইনাস হচ্ছে অ্যান্সার। তাহলে এই ভ্যালুটা থাকে হচ্ছে 0.015।
1.5, এটা আসে হচ্ছে মাইনাস, এই এক্সটা হচ্ছে আমার মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এলিমিনেট করে দিলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু কত 0.015। তাহলে এক্সটা কি ছিল আমার, 2কে পাওয়ার সম্ভাবনা ছিল না, বলো এক্সটা কি ছিল আসলে আমার, এই যে 2 ভরের যে আইসোটোপ ছিল সেটা পাওয়ার সম্ভাবনা ছিল কত, প্রোটিয়ামকে পাওয়ার সম্ভাবনা ছিল, এই যে দেখো এক্স কে পাওয়ার সম্ভাবনা হচ্ছে এত, সেটা পার্সেন্টেজটা কত পেলাম 0.015%, এটা পার্সেন্টেজই উত্তর ছিল কিন্তু। তাহলে এখান থেকে যদি তুমি এবার নির্ণয় করে নাও যে তাহলে আমাদের এই যে H3 কে পাওয়ার সম্ভাবনাটা কত, একবারই নির্ণয় করে ফেললাম, কারণ এখানে আর এক্সট্রা কিছু নাই যাওয়ার মতো, এটা তো বুঝতেই পারতেছো। পাওয়ার সম্ভাবনা, এটাকে পাওয়ার সম্ভাবনাটা থাকবে হচ্ছে আমাদের এই দেখো এটা কত 0.02 মাইনাস হচ্ছে এই যে এটা 0.015 এমন, তাহলে এই ভ্যালুটা থাকে কত 0.02 প্লাস এটা, তাহলে কত থাকে এটা আমার 0.02 মাইনাস হচ্ছে 0.015, এটা 5 × 10⁻³ মানে আলটিমেটলি থাকে হচ্ছে 0.005%। বুঝা গেছে ভাইয়া, 5 × 10⁻³ মানে এটাই থাকে, ঠিক আছে। এই হচ্ছে আমার উত্তর এখানকার, ক্লিয়ার। এই পেয়ে গেলাম আমরা একটা উত্তর, এই পেয়ে গেলাম হচ্ছে আমরা একটা উত্তর। তাহলে আমার H3 কে পাওয়ার সম্ভাবনা বের হয়ে গেল, আবার H2 কে পাওয়ার সম্ভাবনাটাও বের হয়ে গেল, বুঝা গেছে। তার মানে আলটিমেটলি আমি যে প্রথমে যে সূত্রটা দেখালাম তোমাকে, এই যে এই জিনিসটা, এই সূত্রটাই খালি অ্যাপ্লাই হইলো এখানেও, কিন্তু এখানেও কি এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে না, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, চলে আসো আমরা নেক্সট ম্যাথটাতে যাই। এটা হচ্ছে আমাদের টাইপ 2 আপেক্ষিক পারমাণবিক ভর রিলেটেড থেকে আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করার ম্যাথ। এই ম্যাথটা যদি আমরা দেখি এখানে, তাহলে আমরা এখানে দেখতে পাবো, দেখো আমাকে প্রথমে এখানে কি বলে, এক্স একটা মৌল যার পারমাণবিক ভর হচ্ছে 17, ওয়াই একটা মৌল যার পারমাণবিক ভর হচ্ছে 19, জেড একটা মৌল যার পারমাণবিক ভর হচ্ছে 21। আমাকে বলা আছে, এটা কিন্তু ভর না, সরি ভুল বলছি, পারমাণবিক সংখ্যা। একটা মৌল যদি এরকম থাকে, এই যে দেখো এক্স, আমি এরকমভাবে তোমাকে লিখে দিলাম, এখানে যেটা থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া জেড, এখানে যেটা থাকবে সেটাকে বলি এন, এটা হচ্ছে প্লাস মাইনাস এন, আর এখানে থাকতে পারে হচ্ছে ডি। এই যেটা এর পরিচয় হচ্ছে ভাইয়া নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা, ভর সংখ্যা বা ভর, ওকে, এটা একটু এক্সট্রা দেখে রাখো। এই জেডটা কি হবে বলো, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, একই কথা, প্রোটন সংখ্যা, বা আমরা বলতে পারি কি তার হবে হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, ওকে। এই এনটা কি, ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রন, যদি প্লাস এন হয় তার মানে ত্যাগ করছে ইলেকট্রন, যদি মাইনাস এন হয় তাহলে গ্রহণ করছে ইলেকট্রন, ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রন। আচ্ছা, ডিটা কি বলতো ভাই, অণুর সংখ্যা, অণুর সংখ্যা, কথা ক্লিয়ার। এই হচ্ছে আমার একটা পরিচয়। তাহলে প্রত্যেকটার শেষে এই যে নিচে যেটা দেওয়া আছে সেটা আসলে কি, তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ওকে। এখন বলছে উদ্দীপকের প্রথম মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে প্রথম 50টি মৌলের পরমাণুর ভর কত হবে সেটা বের করতে হবে আমাকে, ওকে। প্রথম মৌলটা কোনটা, X7 মানে ক্লোরিন, ক্লোরিন যেটা আর কি, যাই হোক ক্লোরিন বা কি এটা আমাকে বের করতে বলেন, এটা আমার প্রয়োজনও না, বলতেছে যে তার প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা কত 35.5, তাহলে এর 15টি মৌলের মানে সরি এর 50টি পরমাণুর ভর বের করতে হবে আমাদেরকে। আচ্ছা, তো আসলে বলো তো যে আমরা একটা পরমাণুর ভর সম্পর্কে কি জানি, একটা পরমাণুর ভর হয় হচ্ছে, আমরা যদি সলভ করি এটা গ নাম্বার, আমাদের একটি পরমাণুর ভর, আমরা এটা কেমনে সলভ করবো, একটি পরমাণুর ভর, এই একটি পরমাণুর ভর হয় হচ্ছে কার্বন 12 আইসোটোপের, ভরের 1/12 অংশ, ঠিক আছে। আচ্ছা, একটা পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ, তাহলে কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভর প্রথমে আমরা নির্ণয় করি কার্বন 12 আইসোটোপের জন্য, তো আমরা জানি যে 12 গ্রাম, বা আমরা বলতে পারি যে কত 6.023 × 10⁻23 এতটি পরমাণুর ভর কত 12 গ্রাম এমন। এবার একটি পরমাণুর ভর কত হবে 12 বাই হচ্ছে আমাদের এই সংখ্যাটাকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার এন এ দ্বারা প্রেজেন্ট করলাম, সমস্যা নেই, একই কথা বলা যায়। তাহলে এই ভরটার 1/12 অংশ মানে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ, তাহলে এটাকে আমরা বলতে পারি যে এই যে 12 বাই এন এ বাই অ্যাভোগাড্রো নাম্বারের 1/12 অংশ, তাহলে এটাকে আমরা বলবো কত 12 কেটে গেলে 1/6.023 × 10⁻23,
এত। এটা সমান আসলে কত থাকে ভাই বলো তো? এটা সমান থাকে, ক্যালকুলেশন করো, 1.64 ইন্টু 10⁻, 1.66 থাকে আসলে, আচ্ছা, ইন্টু 10⁻, -24 গ্রাম, এই ক্যালকুলেশনটা থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা পরমাণুর ভর আমার চলে আসছে। এখন বলেছে এটার আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে আমার 35.5। তো আমাকে নির্ণয় করতে হবে হচ্ছে এরূপ 50টা পরমাণুর ভর, ঠিক আছে? আচ্ছা, তো যদি আমরা একটা পরমাণুর ভর পেলাম এত, এখানে আমার পরমাণু আছে কয়টা বলো তো ভাই? 17টা না? মানে 17টা প্রোটন আছে, 17টা প্রোটন আছে না? তো তার পরমাণুর এই একটা পরমাণুর ভর পেলাম যদি আমরা এত পাই, তাহলে আমার 50টা পরমাণুর ভর কত আসবে? 50টার ভর চাইছে না? 50টার ভর, তাহলে আমরা বলতে পারি একটি পরমাণুর ভর কত আমাদের? 1.64 ইন্টু 10⁻, -24 গ্রাম। তাহলে আমাদের 50টি পরমাণুর ভর কত? 1.64 ইন্টু 10⁻, ইন্টু 50 এত গ্রাম। এই ভ্যালুটা যত আসবে ততই। এই ভ্যালুটা কত আসে আমরা দেখি। এই ভ্যালুটা আসে হচ্ছে আমাদের 1.64 ইন্টু 10⁻, ইন্টু 50। তাহলে এটা আসে হচ্ছে 8.2 ইন্টু 10⁻, গ্রাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই বোঝা গেছে এরকমভাবে, ঠিক আছে? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। এখানে পরমাণু মডেল নিয়ে কোয়েশ্চেন আছে। তো এই টাইপটা বেশ ইম্পর্টেন্ট, কারণ তোমাদেরকে এসএসসিতেও এটা পড়ানো হয়, এইচএসসিতেও এটা পড়ানো হবে, অ্যাডমিশনেও এটা পড়তে পারবা। তো সব জায়গাতেই এখান থেকে দেখা যায় কোয়েশ্চেন আসার পরিমাণ থাকেই। তো এখানে দেখো কোয়েশ্চেনটা আমাদেরকে কি বলে, যে এখানে এইচ এর ভ্যালু দেওয়া আছে। এইচ মানে কি ভাই? ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। এটা এইচ এর মানটা কি? প্ল্যাঙ্কের ধ্রুবক। ওকে, তো তোমাকে এখানে কোশ্চেনে বললো যে বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো প্ল্যাঙ্ক দিয়ে গেছিল, যে প্ল্যাঙ্ক না, বোর পরমাণু মডেল থেকে আমরা পাই এটা। বোর অনুসারে, বোর মডেল অনুসারে, ডিরেক্ট তুমি লিখতে পারো, বোর মডেল অনুসারে কৌণিক ভরবেগ mvr সমান কৌণিক ভরবেগ mvr ইকুয়ালস টু হচ্ছে একটা ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, nh/2π। এটা হয় হচ্ছে কৌণিক ভরবেগের রাশিমালা। আচ্ছা, তো আমাকে বলছে এখানে যে সর্বশেষ শক্তি স্তরে কৌণিক ভরবেগটাই নির্ণয় করতে হবে, মানে mvr এর ভ্যালুটাই নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি mvr ইকুয়ালস টু nh/2π। এইচ এর মান তো বললামই, প্ল্যাঙ্কের ধ্রুবক দেওয়া আছে, 2π এর মান তুমি জানো, এবং এখানে শুধুমাত্র একমাত্র আননোন ভ্যালু হচ্ছে n। n হচ্ছে আমার যে শক্তি স্তরের জন্য বলবে, n হচ্ছে আমার তম শক্তি স্তর, যে শক্তি স্তরের জন্য আমাকে বলবে। তো এখানে বলছে কত শক্তি স্তর? সর্বশেষ শক্তি স্তর। এখানে বি মডেলের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে এন এর ভ্যালু কত? 2। তার মানে এন এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা এখানে কৌণিক ভরবেগের ভ্যালুটা নিয়ে আসবো কেমনে? ইকুয়ালস আমরা বলবো 2 ইন্টু এইচ বাই হচ্ছে 2π, এমন। তো এটার মানটা তুমি বসায় দাও, 2 ইন্টু 6.026 না, 6.626 ইন্টু 10⁻34 বাই আমার কত হলো? 2 ইন্টু পাই। এটা কিন্তু জুল পার সেকেন্ডে, হ্যাঁ, কিন্তু জুল পার সেকেন্ডে। আচ্ছা, তাহলে এটা যদি ক্যালকুলেশন আমরা করে ফেলি, তাহলে এখানে পাবো হচ্ছে, দেখো ভাই কত পাওয়া যায়, 2 গুণিত 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 2 ইন্টু পাই। তাহলে এই ভ্যালুটা থাকে হচ্ছে 2.1211 ইন্টু 10⁻34। এখন এটার এককটা কত হবে? কৌণিক ভরবেগের একক। এটা দেখো, এম এর একক কি? কেজি। ভি এর একক কি? মিটার পার সেকেন্ড। আর এর একক কি? মিটার। তাহলে এটার একক হবে হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। শেষ, এটাই হবে হচ্ছে আমার একক। ক্লিয়ার? আমরা কৌণিক ভরবেগ পেয়ে গেলাম, mvr। ঠিক আছে না? ওকে, সেই ফর্মুলাটা আমরা মনে রাখবো, শক্তির ফর্মুলাটাও আমরা মনে রাখবো, সেটা আমরা অ্যাপ্লিকেশন অনুযায়ী দেখাচ্ছি, অ্যাপ্লিকেশন করতে গেলেই পাবো, সেখানে সেটা অনুযায়ী দেখাচ্ছি। দেখো নেক্সট কোয়েশ্চেনটা আমাকে বলে, স্কুলের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাতে দেখো এগেন, এখানে দেখো মৌলের প্রকৃত এবং আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে কার? এক্স এর। এক্স মৌল যেটা দেওয়া আছে, সেই মৌলটার দিকে লক্ষ্য করো। এক্স মৌলের প্রোটন সংখ্যা কত? 15টা। তার মানে ইলেকট্রন সংখ্যাও কত আমার? 15টা। আচ্ছা, নিউট্রন সংখ্যা কয়টা? 17টা। তার প্রকৃত এবং আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তো প্রকৃত পারমাণবিক ভর মানে কি? এখানে যা যা আছে তার ভরগুলাই হচ্ছে প্রকৃত ভর। তাহলে আমরা বলতে পারি গ এর জন্য যে এক্স মৌলের প্রোটন সংখ্যা কত ভাইয়া? কত? আমাদের 15টি। তার মানে অবশ্যই আমরা বলতে পারছি যে ইলেকট্রন সংখ্যাও কত হবে? 15টি হবে। এবং নিউট্রন সংখ্যা কত বলছে?
17টি, তাই না? এমন। ওকে, তাহলে প্রকৃত ভর যখন, তখন যারা আছে তাদের ভরটাই হচ্ছে প্রকৃত ভর। তো কারা আছে আসলে? এই যে এরাই আছে, হ্যাঁ, 15টা প্রোটন, 15টা ইলেকট্রন, 17টা নিউট্রন। এদের ভরের যে সমষ্টি সেটাই। তাহলে আমরা বলতে পারি 15 ইন্টু এম অফ পি, প্রোটনের যেটা ভর, প্লাস প্রোটনের ভরটা মনে আছে ওই যে 1.64 ইন্টু 10⁻⁻²4। আচ্ছা, তারপরে ইলেকট্রনের যেটা ভর 15 ইন্টু এম অফ ই, ইলেকট্রনের ভরটা 9.1 ইন্টু 10⁻28 যদি কেজিতে মানে গ্রামে হিসাব করি তাহলে। আর এখানে আবার কত? 17টা হচ্ছে আমার নিউট্রনের ভর। তো এই ভরগুলোর সমষ্টিটাই হচ্ছে আমার কি? প্রকৃত ভর। তাহলে প্রকৃত ভরের রাশিমালা যদি আমরা লিখি, আসো কত লিখতে পারি? 15 ইন্টু প্রোটনের ভরটা কত? 1.64 ইন্টু 10⁻²4। ওকে, প্লাস যদি আমরা এই ইলেকট্রনের লিখি এম অফ ই 9.1 ইন্টু 10⁻, গ্রামে লিখতেছি কিন্তু দেখো, গ্রামে, কেজিতে হিসাব করি নাই আমরা। তাহলে গ্রামে যদি কত হয়? -28 গ্রাম। প্লাস আমরা কত করব? 17টা নিউটন, 1.675 ইন্টু 10⁻²4 গ্রাম। তাহলে দেখো, এই ক্যালকুলেশন যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের এখানে কত থাকে? এখানে থাকে হচ্ছে 15 ইন্টু 1.64 ইন্টু 10⁻²4 প্লাস 15 ইন্টু কত এখানে 9.1 ইন্টু 10⁻28 প্লাস এখানে কত থাকবে? 17 ইন্টু 1.675 ইন্টু 10⁻²4। এটার ভ্যালুটা থাকে হচ্ছে দেখো 5.308 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা হচ্ছে তার প্রকৃত ভর। ওকে, এখন আপেক্ষিক পারমাণবিক ভর যখন আমরা নির্ণয় করব তখন একটা প্রোটনের ভর দিয়ে ভাগ করে দিব, তাহলেই হয়েছে। তাহলে আপেক্ষিক ভরটা পাবো কত? আপেক্ষিক ভরটা পাবো হচ্ছে এই প্রকৃত ভরটাকে 5.308 ইন্টু 10⁻⁻23, এটাকে আমরা একটা পরমাণুর প্রকৃত ভর দ্বারা ভাগ করে দিব। সেটা কত? 1.64 ইন্টু 10⁻⁻24। এত। তাহলে এই ভ্যালুটা যদি পাবো, সেই ভ্যালুটা আমরা কত পাই? এটা অ্যান্সার বাই হচ্ছে 1.64 ইন্টু 10⁻⁻24। এই ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই হচ্ছে 32.3737 গ্রাম পার মোল। বুঝা গেছে? তাহলে আপেক্ষিক ভরও পেয়ে গেলাম, এটাও আমার একটা উত্তর, আপেক্ষিক ভরটা বের করা, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে প্রকৃত ভর সেটা বের করাও একটা উত্তর ছিল। এই দুইটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। ভ্যা ক্লিয়ার? ওকে, চলে আসো ঘ নম্বরে। যেটা আমাকে বলে, ঘ নম্বরে বলতেছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ওয়াই মৌলটা আমাকে শনাক্ত করতে হবে। আচ্ছা, ওয়াই মৌলটা কি সেটা আমাকে শনাক্ত করতে হবে। এখানে আমার ইনফরমেশন দেওয়া আছে, কি নিউটন সংখ্যা দেওয়া আছে এবং তার নিউক্লিয়াসের একটা ভর দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখান থেকে এটাকে কিভাবে শনাক্তকরণ করতে পারি সেটাই আমাদেরকে দেখতে হবে আসলে। ওকে, তো চলো আমরা যদি এটাকে সমাধান করতে চাই, আমাদের নিউটন সংখ্যা কত দেওয়া আছে ভাই? 8, আর নিউক্লিয়াসের ভর দেওয়া আছে কত? 2.342 ইন্টু 10⁻⁻23 গ্রাম, এত দেওয়া আছে, ঠিক আছে? তো নিউক্লিয়াসের ভর মানে আসলে সেখানকার একটু ভরটা আমাকে দেওয়া আছে। তা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে চলো একটা স্লাইড নিলাম আমরা। এটা আমাদের কি মৌলটা ছিল? ওয়াই মৌল। তো ওয়াই মৌল, এবার নিউটন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে কত বলো? নিউটন সংখ্যাটা হচ্ছে আমাদের 8টা। ওকে, তো নিউটন সংখ্যাটা আমাদের 8। আমাদের এখানে যদি আমরা ধরে নিই যে প্রোটন সংখ্যা বা আমাদের যেটা পারমাণবিক সংখ্যা সেটাকে, প্রোটন সংখ্যা সেটাকে ধরে নিলাম আমরা হচ্ছে ভাই এক্স, ঠিক আছে? এক্সটা আমার প্রোটন আছে। প্রোটন জয়টা থাকে, ইলেকট্রন কি তার থেকে বেশি থাকে না কম থাকে? সমান থাকে, তাই না? ওকে, তাহলে ইলেকট্রন থাকবে কয়টা? ইলেকট্রন সংখ্যাটাকে আমরা বলে দিব কত? ইলেকট্রন সংখ্যাটা হবে হচ্ছে আমাদের সেই সেম টু সেম এক্স, ঠিক আছে? ওকে, তো এখানে বলেছে তার নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভর না, তো নিউক্লিয়াসের ভিতরে আসলে থাকে কে কে? নিউক্লিয়াসের ভিতরে থাকে কে কে বলো? নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন এবং প্রোটন, আর কে? দেখো তো নিউক্লিয়াসের ভিতরে থাকবে কে? আমরা জানি তো যে আমাদের নিউক্লিয়াসের ভিতরে থাকবে হচ্ছে আমার প্রোটন এবং নিউট্রন, আর বাদ বাকি যে কক্ষপথগুলো সেগুলোতে থাকবে কারা ঘুরে বেড়াবে? সেগুলোতে থাকবে হচ্ছে আমার ইলেকট্রনগুলো, এরকম না? তাহলে প্রোটন আর নিউট্রন, তাহলে প্রোটন আর নিউট্রনের যেটা ভর, প্রকৃত ভর, সে প্রকৃত ভরের ভ্যালুটুকু কত হওয়ার কথা? এই যে এখানে যত দেওয়া আছে তত হওয়ার কথা, তত আসার কথা। তো চলো আমরা একটু এটাই খুঁজে বের করে দেখি যে এটার ভ্যালু আমাদের আসে কিনা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের নিউক্লিয়াসের ভর এটা কোশ্চেনে দেওয়া আছে আমার কত ভাই বলো? 2.342 ইন্টু 10⁻⁻23।
2.342 ইন্টু 10⁻⁻23 গ্রাম, এটা আমাকে দেওয়া আছে। ঠিক আছে, তো নিউক্লিয়াসে আসলে আসে কে কে? আসে হচ্ছে আমাদের প্রোটন প্লাস হচ্ছে আমাদের কে নিউট্রন। তাহলে আমরা বলতে পারি অতএব 8টা আছে আমার কি নিউট্রন প্লাস এক্স পরিমাণ আমার আছে কে ভাইয়া প্রোটন ইকুয়ালস টু আমার কত হবে 2.342 ইন্টু 10⁻⁻23। এটা লেখা যায়। এখান থেকে আমরা এক্সটা হচ্ছে শুধুমাত্র আমাদের আননোন, সেটা আমরা বের করতে পারি না। তাহলে এক্সটা আমরা বলবো কি, এক্স হবে হচ্ছে আমাদের তাহলে 2. ক্যালকুলেশন করতেছি, হ্যাঁ 2.342 ইন্টু 10⁻⁻23। এটা মাইনাস হবে হচ্ছে কত 8 mn, মানে 8 ইন্টু mn, নিউটনের ভর কত 1.675 ইন্টু 10⁻⁻24 এত, বাই আমরা কার ভর দিয়ে ভাগ করব? প্রোটনের ভর দিয়ে ভাগ করব। প্রোটনের ভরটা কত 1.64 ইন্টু 10⁻�24, এটা দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে আমার যে ক্যালকুলেশনের উত্তরটা আসবে সেটাই কি আমার তার প্রোটন সংখ্যাটা হয়ে যাচ্ছে না? তাহলে আমরা বলতে পারি আমাদের 2.342 ইন্টু 10⁻23, হ্যাঁ এটা মাইনাস হচ্ছে আমাদের 8 ইন্টু 1.675 ইন্টু 10⁻⁻24 বাই হচ্ছে 1.64 ইন্টু 10⁻⁻24। এর ভ্যালুটা আসছে কত দেখো 6 আমাদের 12 এর কাছাকাছি আসছে 6.12। এখন দেখো এইটা সলভটা করতে তুমি যদি নিউক্লিয়াসের ভর যেহেতু দেওয়া আছে, দ্যাটস আমি নিউক্লিয়াসকেই ক্যালকুলেট করে শুধুমাত্র বসাইছি। এখন কেউ যদি মানে এই কনসেপ্টটা নিয়ে আসে যে যেহেতু রাদারফোর্ড বলে গেছেন যে একটা পরমাণুর ভর আলটিমেটলি নিউক্লিয়াসেই পুঞ্জীভূত থাকে, তাহলে সে আসলে কি করতো এক্স পরিমাণ ইলেকট্রনের ভরটাকেও এখানে ইনক্লুড করে ইকুয়ালস টু দিত, যেটা আসলে সঠিকভাবে চিন্তা করতে গেলে ঠিক না। ওকে, তো সেটা যদি সে করে দিত তাহলে আলটিমেটলি আমার কি এখানে একটা এক্স প্লাস এম অফ ই ইলেকট্রনটা যোগ হইতো, এমন হইতো। তার মানে নিচে আমরা কি করতাম 1.64 ইন্টু 10⁻⁻24, এর সাথে আবার প্লাস দিতাম 9.1 ইন্টু 10⁻⁻31, এরকম দিতাম, তাই না? তাহলে এর সাথে আমরা প্লাস দিতাম কত 1 ইন্টু 10⁻31 না তো -28 এমন। তাহলে এর ভ্যালু আসতো ওই একই 6.016, এতটুকুই আসতো। তো এই যেই ক্যালকুলেশন সেটাই চলে আসলো না আমার প্রোটন। এই প্রোটন সংখ্যাটা আমার তাহলে এক্সটা কি ছিল প্রোটন সংখ্যা, তাহলে এক্স কয়টো 6 প্রোটন সংখ্যা বিশিষ্ট আমার পরমাণু কোনটা ভাই বলো তো? বিশিষ্ট পরমাণু। উপরের ক্যালকুলেশন আমি ঠিক লিখছি কিনা সেটা একবার দেখে নিই। আচ্ছা, এটাকে যদি আমরা একটা ব্র্যাকেট দেই, হ্যাঁ ঠিক আছে, কে কার্বন, ঠিক আছে। দেখে মনে হতে পারে যে ভাই এটা কি আমার অক্সিজেন হবে কিনা, না এটা আমার কার্বন হচ্ছে। এই কথা ক্লিয়ার, গ এবং ঘ আমাদের কমপ্লিট। বোঝা গেছে না ভাই কিভাবে আমরা কমপ্লিট করব? নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, প্রোটন সংখ্যাকে আমরা ধরে নিলাম, তাহলে প্রোটনের ভর টোটাল ভর এবং নিউক্লিয়াসের ভর মিলেই আসলে না, প্রোটনের ভর এবং নিউট্রনের ভর মিলেই আসলে আমার নিউক্লিয়াসের ভরটা হয়। সেখান থেকে আমরা এক্স বা আমাদের যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেটা বের করলাম, সেটার উত্তরটাই হচ্ছে আমার এখানকার অ্যান্সার। আচ্ছা, এই কোশ্চেন দেখো কি বলে এখানে, একটা মৌল যার সংকেত হচ্ছে A4। ওকে, A4 নর্মালি আসলে P4 আকারে থাকে, হ্যাঁ মানে কিছু ফিক্সড অণু থাকে যাদের আকৃতিগুলা S8, যেমন সালফার থাকে S8 আকারে, ফসফরাস থাকে আগে কি ভাই P4 আকারে। আচ্ছা, এখন বলতেছে এর একটা অণুর ভর দেওয়া আছে আমাদের এত 2.0758 ইন্টু 10⁻⁻22 গ্রাম। এর একটা নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা অপেক্ষা একটা বেশি, মানে এর একটি নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা আবার একটা বেশি। ওকে, এখন ঘ নাম্বার কোশ্চেনটা বলে যে এর ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ব্যাসার্ধ যদি আমার 4.77 হয় তাহলে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এটা যেহেতু আমাদের P4 তার মানে এটা কি ফসফরাস, হ্যাঁ। তো আমরা যদি গতিবেগ বের করার জন্য সমীকরণ বের করি, আসলে তাহলে দেখো আমাদের গতিবেগ বের করার জন্য সমীকরণটা আমরা বোর থেকে পাবো। বোর তত্ত্ব অনুসারে আমরা কত লিখতে পারি ভাই, mvr ইকুয়ালস টু হচ্ছে আমাদের nh বাই টয়েস পাই। এখানে আমাকে আর এর ভ্যালু দেওয়া আছে আর কি, তাই না? যে দেখো সর্ববহিষ্ঠ স্তরের ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, মানে আর এর ভ্যালু আমাকে দেওয়া আছে, আমাকে ভি এর ভ্যালুটা বের করতে হবে। এম এর ভ্যালুটা হচ্ছে ইলেকট্রনের ভর, সেটা আমরা জানি 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। এখানে এন এর ভ্যালুটা আমাকে প্রথমে বের করতে হবে, এটা একটু ট্রিকি কোয়েশ্চেন দেওয়া আছে। এন এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি সেটা, বাদ বাকি সব কিছু আমাদের ধ্রুবক ভ্যালু। আচ্ছা, তো আমরা এখান থেকে ভি এর ভ্যালুটা কি বলতে পারি বলো তো, NH বাই
টু পাই এম আর এমন বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ভ্যালুগুলো এবার বসাবো। ওকে, সো ফার্স্ট অফ অল আসো প্রথমে আমরা দেখে ফেলি, বললাম এটা হচ্ছে আমাদের, এটার যেটা আমার গ নাম্বার কোয়েশ্চেন ছিল সেখানে আসলে ফসফরাসকে নির্ণয় করে দেখিয়ে দেওয়া হয়, বা ওটাই চাওয়া হয়েছিল ওখানে, যে এই উদ্দীপকের অণুটা কোনটা সেটা তুমি নির্ণয় করে দেখাও। সেটা পাওয়া যায় কিভাবে? ফসফরাস। কারণ ফসফরাসের পারমাণবিক সংখ্যা আসলে কত? 15। এটা কিন্তু তোমার এখানে ইনক্লুড করতেই হবে, কারণ ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, তাহলেই তুমি তার জানতে পারবে যে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর কোনটা। এবং এন কি বলতেছে? তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরের কথা বলতেছে না? তাহলে সেটার ভ্যালু তো তোমার জানা লাগবে। তো ফসফরাসের 15টা হয় কি 1s2 2s2 2p6 3s2 3p3, এইটা। তাহলে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর আসলে কোনটা বলো তো? সর্ববহিষ্ঠ শক্তি স্তর এই যে 3 না, এন এর ভ্যালুটা 3, তার মানে আমরা এন এর ভ্যালু বলতে পারি হচ্ছে কত? আমাদের এন এর ভ্যালুটা হচ্ছে ভাই 3। আচ্ছা, এইচ এর ভ্যালু তো 6.626 × 10⁻34 জুল সেকেন্ড এমন এইচ। এম এর ভ্যালুটা কি? ইলেকট্রনের ভর 9.1, এসআই এককে নিচ্ছি তাই এখন একটা কেজিতেই নিব, × 10⁻31 কেজি। ওকে, আর আর এর ভ্যালু আমাকে বলে দিছে কত? 4.77 অ্যাংস্ট্রম। 77 অ্যাংস্ট্রম। বলো তো 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 4.77 × 10⁻10 মিটার। 1 অ্যাংস্ট্রম সমান কত? 10⁻10 মিটার। আচ্ছা, আর কিসের ভ্যালু আমাদের জানা লাগবে? এন এর ভ্যালু আমরা লিখলাম, চারটার ভ্যালু, বাস শেষ। এখন ভি এর মান যদি আমরা বের করি তাহলে আমরা এন এর ভ্যালু দিলাম 3 × এইচ। এইচ কত? 6.626 × 10⁻34 বসাইলাম, বাই হচ্ছে আমাদের 2 বললাম, পাই। ওকে, এম মানে কত? 9.1 × 10⁻31 ইন্টু আবার কত আছে আমাদের? আর এর মানটা কত ভাইয়া? 4.77 × 10⁻10। এই ভ্যালুগুলো আমরা বসাই দিচ্ছি, ঠিক আছে। এই ভ্যালুগুলো যদি তুমি বসাই দাও তাহলে একবারে ক্যালকুলেশন করো, আলোর বেগের কাছাকাছি একটা বেগ পাবা, মানে খুব কাছাকাছি না হলেও কাছাকাছি, কারণ ইলেকট্রনের বেগও এতটাই বেশি হয়। 3 × 6.626 × 10⁻34 বাই আমরা যদি করি 2 পাই ইন্টু 9.1 × 10⁻31 ইন্টু 4.77 × 10⁻10। ক্যালকুলেশন করলে দেখো আসে কত? এটার আসে হচ্ছে 7.288 × 10⁵ মিটার পার সেকেন্ড। এসআই একক তো, তাই এসআই এককে মিটার পার সেকেন্ডে চলে আসলো। এই হয়ে গেল আমার কোয়েশ্চেনের উত্তরটা। বুঝা গেছে না? ঠিক আছে, ওকে। তাহলে বেগ বের করতে বললো, আমরা বেগ বের করে ফেললাম। ক্লিয়ার ভাইয়া? ওকে, আশা করি বুঝতে পারছো এটা। চলে আসো আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই। নেক্সট কোয়েশ্চেনটা আমাদেরকে বলে যে এ একটি মৌল যার ভর হচ্ছে 40, নিউটন সংখ্যা হচ্ছে 20। মৌলটির একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে যাওয়ার সময় 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ বিশিষ্ট সৃষ্টি হয়। মানে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা বিকিরণ সৃষ্টি হয়েছে, কত? 450 ন্যানোমিটার। আচ্ছা, 1 ন্যানোমিটার সমান কত মিটার বলো তো ভাই? 10⁻9 মিটার। এটা ন্যানোমিটার, এটা দিয়ে মাথায় রাখবা। মিলিমিটার মানে কত আসলে? 10⁻³ মাইক্রোমিটার মানে কত ভাই? 10⁻6। এটা কিন্তু মিটার এককে, হ্যাঁ। আর তারপরে হচ্ছে আসে ন্যানোমিটার, এটা আসে 10⁻9। এনপিএফএ, তারপরে আসে হচ্ছে পিকোমিটার, সেটা আসে কত? 10⁻12। তারপরে হচ্ছে ফেমটোমিটার, এফএমটা আসে কত? 10⁻15। এত দূর পর্যন্ত তোমাদের প্রয়োজন হয় না, জেনে রাখো শুধু। তারপরে আসে হচ্ছে অটোমিটার, অটোমিটার সমান কত আসে? এটা আসে হচ্ছে 10⁻18 মিটার। এত 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 যাই হোক, আমাদের দরকার ন্যানোমিটার, আমরা ন্যানোমিটার দিয়ে নিয়ে চলে আসি। আমাদের কোয়েশ্চেনটা বলতেছে গ নম্বরের ভিতরে যে উদ্দীপকে উল্লিখিত মৌলের ইলেকট্রনটি কি পরিমাণ শক্তি শোষণ করবে। তো আমরা জানি শক্তির যে পার্থক্য সেটা হয় হচ্ছে তার কম্পাঙ্কের সমানুপাতিক। একটা ইলেকট্রনের অবশ্যই তরঙ্গধর্ম এবং কোণাধর্ম দুইটাই আছে, তার কম্পাঙ্কের সমানুপাতিক হয়। এখন কম্পাঙ্কের সমানুপাতিক চিহ্নটা তুমি যদি সরায় দাও তাহলে পাওয়া হচ্ছে E = H নিউ। তুমি এই ফর্মুলাটাই মাথায় রাখলে হবে, ডেল ই বা শক্তি পার্থক্য সমান কত হয়? E = H নিউ। এটা কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্কের শক্তির সমীকরণ, ঠিক আছে। এটাকে কি বলতে পারি আমরা? প্ল্যাঙ্কের শক্তির সমীকরণ। প্ল্যাঙ্কের শক্তির সমীকরণ। ওকে, আচ্ছা, ডেল ই এর কত? E = H নিউ। তাহলে আমরা এখন বলতে পারি যে ই এর ভ্যালুটা বা ডেল ই এর ভ্যালুটা হচ্ছে H নিউ। নিউ মানে কত ছিল ভাই? কম্পাঙ্ক। ভি = F ল্যামডা পড়ছিলাম না, ওখানে এফটা ছিল কম্পাঙ্ক, এখানে এটাকে নিউ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা রে? নিউ, NEU, ঠিক আছে, নিউ দ্বারা। আচ্ছা,
তো নিউ এর ভ্যালুটা কত হবে, ভি বাই ল্যামডা হবে। তো ভিটা ইলেকট্রনের ক্ষেত্রে তরঙ্গ বেগটাকে ধরে নেওয়া হয় আলোর বেগের সমান, সেটাকে আমরা সি বাই ল্যামডা বলতে পারি। নিউ এর ভ্যালু সবসময় ফিক্সড, সি বাই ল্যামডা, ঠিক আছে। এখানে এইচটা কি, প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এমন সিটা কি আমার 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড ভেলোসিটি আমার, ওকে, আলোর বেগ যেটা। আর ল্যামডার ভ্যালুটা কত এখানে বলে দিয়েছে আমাদের, ল্যামডার ভ্যালুটা কত, 450 ন্যানোমিটার। 450 ন্যানোমিটার, তো অবশ্যই আমরা ন্যানোমিটার রাখতে পারি না, এটাকে মিটার নিতে হবে। 450 ইন্টু 10⁻⁹ মিটার এমন। তাহলে আমরা এখান থেকে বলবো হচ্ছে এর ভ্যালুটা কত হবে, এইচ সি বাই ল্যামডা, তার মানে এইচ 6.6, একটু বেশি করে লিখি, তাহলে এর ভ্যালুটা কত হবে আমাদের 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু সি এর ভ্যালুটা বসাও 3 ইন্টু 10⁸ বাই ল্যামডা কত 450 450 ইন্টু 10⁻⁹। এই ক্যালকুলেশনটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমরা উত্তর পেয়ে যাই। তাহলে এই ক্যালকুলেশনটা কমপ্লিট করো, কত আসে 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ বাই কত থাকবে 450 -9, এটাতে আসে কত আমার দেখো 4.417 ইন্টু 10⁻⁻19, এটা কি আসবে ভাই এককে জুল। তাহলে এত জুলের শক্তি সেটা কি করবে ভাই, বিকিরণ করবে, ঠিক আছে। আচ্ছা, একটা এক্সট্রা জিনিস শুধু শিখে রাখো যে এই শক্তিটাকে তুমি অনেক সময় দেখবা যে ইলেকট্রন ভোল্ট এককে তোমাকে প্রকাশ করে রাখা আছে। তো এই শক্তির সাথে ইলেকট্রন ভোল্টের রিলেশনটা হচ্ছে, তুমি যদি এই যে শক্তিটা তুমি জুলে পাইলা, এই জুলের শক্তিটাকে একটা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করো, তাহলেই চলে আসবে কি ইলেকট্রন ভোল্ট। মানে এই শক্তিটাকে যদি আমরা 4.1417 ইন্টু 10, তোমার করা লাগবে এমন বলতেছি না, যদি কখনো থাকে 1.6 ইন্টু 10⁻⁻19, এটা কি একটা ইলেকট্রনের আধান না, এটাকে করে দিলে আমরা জুল পার কুলম্ব বলতে পারি, বা ওটাকে আমরা ইলেকট্রন ভোল্ট ইভি বলি, বুঝা গেছে। তাহলে এই শক্তিটাকে আমরা যদি ইভি বলতে চাই 1.6 ইন্টু 10⁻⁻19, এটা দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাই দেখি, এটা পাবো হচ্ছে ভাই কত 2.76 ইলেকট্রন ভোল্ট, বুঝা গেছে। এই দুইটা জিনিসেই আমরা এটাকে প্রকাশ করতে পারি। ক্লিয়ার? তুমি যেটা দিয়ে প্রকাশ করতে চাও, তোমাদের এটার জন্য এটা খুব জরুরি কোনো কিছু না, তুমি জেনে রাখতে পারো। অ্যান্সার আমার এখানে হয়ে গেছে, এখানে হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছো। তো আমাদের 6 নম্বর চ্যাপ্টারের আগের যে পার্টগুলো ছিল তার ভিতরে যত ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল তা কিন্তু অলরেডি এর আওতার ভিতরে চলে আসছে। তো আমাদের এটুকুই ছিল হচ্ছে আমাদের টাইপ মানে পার্ট 1 এর ভিতরকার। ইনশাল্লাহ পরবর্তী পার্টের ভিতরে তোমরা আমাদের যেই 6 নম্বর অর্থাৎ মোল গণনা সহ আমাদের 9 নম্বর অ্যাসিড ক্ষার সমতা ইত্যাদি যেই যত ম্যাথ আছে সেখানে, সেই ম্যাথগুলোর সম্পর্কে পরবর্তী টাইপের ভিতরে যুক্ত থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।